নমস্কার। ভাষা ও ভবিষ্যৎ আয়োজিত কথায় কথায় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বিশ্বজিৎ। আজকে আমার সঙ্গে আছেন আমাদের অতিথি সাহিত্যিক জয়ন্ত দে। জয়ন্ত দে এই সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গী পুরস্কার পেয়েছেন। তো তার সঙ্গে আমরা আগামী 1 ঘন্টা কথা বলবো। জয়ন্ত দা, সরাসরি তোমাকে প্রশ্নেই চলে আসি। আমরা জানতে চাইবো তুমি কিভাবে লিখতে এলে, তোমার লেখক জীবন শুরু হলো কিভাবে, বাংলা সাহিত্যের আঙিনায় তোমার আবির্ভাব কোন প্রেক্ষাপটে? নমস্কার। আমি প্রথম দিকে কবিতা লিখতাম। কবিতা লেখার যে সূত্রপাত হয়েছিল সেটা একটা ম্যাগাজিনকে কেন্দ্র করে। সে ম্যাগাজিনটার নাম হচ্ছে আমুল। এটা ফার্স্ট টিমের কাগজ ছিল, বামপন্থায় বিশ্বাসী, এবং আমরা বন্দিমুক্তি আন্দোলনের সময় কাগজ বের করেছি, কাগজের সংখ্যা করেছি, আমরা বিভিন্ন জায়গায় কাগজ দিতাম। সেই সময় আমার কিছু কিছু দ্বন্দ্ব তৈরি হচ্ছিল কবিতা নিয়ে, ব্যক্তি মানুষের কবিতা, সামগ্রিকভাবে কবিতা নিয়ে নানা রকম দ্বন্দ্ব তৈরি হচ্ছে। যাই হোক, এই পর্বে আমি আরেকটু পরে আমি একটা চাকরি পাই, একটা খবরের কাগজে চাকরি পাই। সেখান থেকেও কিন্তু গল্প লেখা আমার শুরু হয়নি। গল্প লিখেছি তার বেশ কিছুদিন পরে, যখন বাবরি মসজিদ 92 সালের ডিসেম্বরে বাবরি মসজিদ ধ্বংস হলো এবং ব্যাপক দাঙ্গা শুরু হলো। আমি তখন খবরের কাগজের যে ছাদে সেখানে দাঁড়িয়ে থাকতাম এবং রাত্রিবেলা গাড়ি করে করে ঘুরতাম। একদিকে শুনতাম আল্লাহ আকবর, একদিকে হর হর মহাদেব। এই যে জায়গাটা, এবং কলকাতা শহরের মেটিয়া বুরুজ থেকে ডাক্তার লেন, আমাদের যে ঘোরার পরিসরে, সেখানে দেখেছিলাম যে আমার কবিতা যেন থমকে যাচ্ছে। আমি সেই পর্বে দাঁড়িয়ে একটা গল্প লিখি, পেন্ডুলাম বলে একটা গল্প লিখি। তার আগে কি গল্প লিখেছি একটা না দুটো গল্প লিখেছি, কিন্তু ওই পেন্ডুলাম গল্পটা লেখার পর, সেটা ছিল একটা দাঙ্গার পরিপ্রেক্ষিতে একটা গল্প। সেই গল্পটা লেখার পর আমার সাহিত্য জীবনের যে জায়গাটা, সেটা সমস্ত সময় বদলে যায়। আমি বুঝতে পারি যে আমি আর কবিতা লিখতে পারছি না, কেন আমার কাছে কবিতা লেখার জন্য যে ভাষা দরকার, যে তীব্রতা দরকার ছিল, সেই সময় আমার মনে হয়েছিল আমার গদ্যের হাতেই সেই তীব্রতা আমি দিতে পারি, সেই বিশ্বাস আমি দিতে পারি। আমি কবিতার ক্ষেত্রে আর দিতে পারছি না। আমি সেই সময় থেকে প্রায় কবিতা লেখা বন্ধ করে দিয়েছি। এবং সে সময় আমার কবিতার 3খানা বইও হয়েছিল, আমার বন্ধু বান্ধব এবং প্রকাশকরা করেছিলেন। কোনোটাই আমাকে করতে হয়নি, সব বন্ধুরাই করে দিয়েছিল। কিন্তু আমি কবিতা লেখা বন্ধ করে দিয়ে সম্পূর্ণভাবেই গদ্য লিখতে চলে আসি। বিশ্বজিৎ, বলো। হ্যাঁ, পেন্ডুলাম গল্পটা আমরা জানি, বিখ্যাত গল্প পেন্ডুলাম, এবং এটা বোধহয় 7-8টা ভাষায় কি তারও বেশি ভাষায় অনুদিত হয়েছে। তারপরে তুমি সরাসরি গল্প লিখতে চলে এলে। তোমার প্রথম গল্পের বই, যেটা প্রতিক্ষণ থেকে প্রকাশিত হয়েছিল, জয়ন্তদের ছোট গল্প, তার ভূমিকা থেকে আমি একটা দুটো লাইন পড়ছি। খুন দেখলাম, খুনি দেখলাম, কিভাবে খুন করলো এবং কিভাবে খুন করবে তার বিবরণ শুনলাম। অতিথির হাতে চায়ের কাপ তুলে দেওয়ার মতো শরীরী গৃহস্থ দেখলাম। এই যে ভূমিকায় যেটা লিখছো, যে খুন দেখলাম ঠিক আছে, খুনি দেখলাম তাও ঠিক আছে, কিভাবে খুন হবে তার বিবরণ শুনলাম। তখন তুমি চাকরি করছো এটি খবরের কাগজে। এই সময়টার কথা যদি বলো, এই ভূমিকায় যে এই কথাগুলো লিখলে, তখন তুমি কলকাতার কোথায় থাকো, কোথায় এসব দেখলে? কারণ আমরা জানি পরবর্তীকালে তোমার অধিকাংশ গল্প উপন্যাসের একটা বড় জায়গা জুড়ে আছে কলকাতার এই অন্ধকার জগৎ। কলকাতার মধ্যে ঘাপটি মেরে থাকা আরেকটা যে কলকাতা, সেই কলকাতার কথা তুমি ভূমিকাতেও লিখেছো, ওই গল্পের বইয়ের ভূমিকাতেও লিখেছো। এই জায়গাটা একটু শুনতে চাইছি তোমার মুখে। আমরা থাকতাম কালীঘাটে। কালীঘাট থেকে 82 সালে আমরা চলে আসি হরিদেবপুর অঞ্চলে। হরিদেবপুর অঞ্চলের তখন মানে টালিগঞ্জের পরে হচ্ছে হরিদেবপুর। হরিদেবপুর অঞ্চলটা কেমন ছিল? হরিদেবপুর অঞ্চলটা ছিল মানে টালিগঞ্জ, ভবানীপুর, কালীঘাট, এসব জায়গায় বস্তি ভাঙা মানুষজন আসছে। চারদিকে কলোনি অধ্যুষিত জেলা জায়গা। আর হচ্ছে ওখানে মানে কোনো রোজগার নেই মানুষের।
প্রতি মুহূর্তে হানাহানি কাটাকাটির মধ্যে দিয়ে চলছে। তখন তো প্রমোটিং শুরু হয়নি, প্রমোটিং এর রাজত্ব কিন্তু তার অনেক পরে। তখন কি আসছে, তখন পুকুর বোঝাই করার টাকা আসছে, পুকুর বুঝে যাবে মাটি ফেলা, তার টাকা আসছে, পলিটিক্যাল যেমন। তখন কিন্তু পুরোপুরি কংগ্রেস রয়েছে, কিন্তু ওইখানে সিপিএম রয়েছে, বামফ্রন্টের সরকার চলছে, কিন্তু ওখানে রাজত্ব করছে কংগ্রেসের মস্তানরা। এইরকম একটা সময় আমরা ওখানে চলে আসি, হরিদেবপুরে। আমার বাবা মোটামুটি ভাবে একজন পলিটিক্যাল লোক ছিল, সে বাবার প্রসঙ্গে যাচ্ছি না। এইবার তার রাজনীতি করতেন তিনি। এই হয়ে যাওয়ার পর আমরা ওখানে যখন থাকতে থাকতে আমার যে বন্ধু বান্ধব, তারা যেমন কালীঘাটের বন্ধু বান্ধব ছিল একরকম, এখানের বন্ধু বান্ধব সমস্ত পাল্টে গেল, এবং তারা তাদের জীবনের সঙ্গে সঙ্গে আমি চলতে শুরু করলাম। মানে তাদের অদ্ভুত ব্যাপার, তারা অনেক সব কথা তো সবসময় বলা যায় না, তারা খুনোখুনির মধ্যে রয়েছে, মারপিটের মধ্যে রয়েছে, বাড়ি ভাঙার মধ্যে রয়েছে। আমি সব দেখতাম, কোনটা হবে সেটা জানতে পারছি, কি হতে চলেছে সেটা জানতে পারছি, কিভাবে হলো সেটা জানতে পারছি। এবং ওই পর্ব থেকে পেরিয়ে এসে প্রায় ওটা মনে করুন 88-89 সাল থেকে আমি প্রায় 2000-2001 সাল পর্যন্ত আমি পুরো এদের সঙ্গে আমি কিন্তু এদেরকে দেখেছি বলতে কলকাতা শহরের এমন সমস্ত মস্তান আছে যাদের ভাবা যায় না, তাদের সঙ্গে কোথাও না কোথাও গিয়ে মাল খেয়েছি, হ্যাঁ, কোথাও না কোথাও গিয়ে মদ্যপান করেছি, কোথাও না কোথাও তাদের সঙ্গে বেড়াতে গেছি। এবং এরকম হচ্ছে, তখন বুদ্ধদেব ভট্টাচার্য সিপিএম এর যে মস্তানটার নাম ধরে চিৎকার করছে, যে মস্তানটা আছে কি করে এখনো, তিনি কিন্তু সিপিএম এর মস্তান, তাকে বুদ্ধদেব ভট্টাচার্য বলছে যে একে এক্ষুনি লক আপ করে দাও, সেই মস্তানের সঙ্গেও কিন্তু আমি বেড়াতে যাচ্ছি। মানে এইরকম লোকজন যারা বিভিন্ন এরকমও লোকজন ছিল যারা বিভিন্ন খুন করেছে বলে তাদের নামে অভিযোগ এসেছে, এই ধরনের লোকজনের সঙ্গেও কিন্তু আমি গেছি, দেখার চেষ্টা করেছি এদের জীবন কি, এদের কি। তখন কি আর এত ভেবেছি যে জীবন কি দেখবো, তা ভাবিনি, কিন্তু মনে করেছি এরা করছে, এরা কেন এরকম করছে দেখি তো, এদের সঙ্গে এইভাবেই চলেছে। কখনো কিন্তু তাদেরকে না আমার থেকে খুব একটা আলাদা মনে হয়নি। আমি হয়তো হাতে কলমে এই ক্রিমিনালের এই কাজগুলো করতে পারি না, কিন্তু যারা লেখে তারা তো মগজে করে, কাউকে দিয়ে খুন করায়, কাউকে দিয়ে ভালোবাসায়, কারোর ঘরে ঢুকে পড়ে, হ্যাঁ, ওই ওই ভাবনাটা তখন থেকেই কিন্তু আমার মধ্যে জারিত হয়। যখন গল্প লেখা শুরু করছো তখনও ওই পর্বটা চলছে, তোমার বন্ধুদের সঙ্গে, এইরকম বন্ধুদের তথাকথিত যারা সমাজ থেকে একটু দূরে থাকা, আড়ালে থাকা যে বন্ধু, তাদের সঙ্গে তুমি যাপন করছো যখন তোমার লেখালেখি গল্প লেখা হচ্ছে, তাই তো? তাই আসলে আমাদের ধারণা মস্তান যে খুনি, যেমন পুলিশ যেমন আপেল খাবে না, পুলিশ যেমন রাস্তায় বসে দাড়ি কাটবে না, আমাদের একটা মাথায় ভাবনা তৈরি হয়ে থাকে, ঠিক সেরকম যে মস্তান বাড়িতে গেলে তার বউ যে তাকে ধরে, তার বউ তাকে খুব নামি মস্তানকে দেখেছি, বাড়িতে গেল দরজা খুলেই তার বউ তাকে যা তা কথা বলতে শুরু করে দিল, তার গালে দুখানে চড় মেরে দিল, এইরকম ভাবা যায় না, তার নামে হয়তো 2-3টে খুনের কেস রয়েছে। অর্থাৎ বাড়িতে যখন যাচ্ছে সে কিন্তু মানুষ, বাড়ির মানুষ। আমি দেখেছি এমন একজন মস্তানকে দেখেছি যে কোলের কাছে মেয়ে নিয়ে, খুবই শিক্ষিত ছেলে, সে কোলের কাছে তার মেয়ে শুয়ে রয়েছে, সে রিভলভারের পরিষ্কার করছে, বুলেট মুছছে, রিভলভারের এগুলো ভেতরের যে যেখানে গুলি ভরে সেই জায়গাটা বসে বসে পরিষ্কার করছে। আমি চিন্তা, কি করছো মেয়ের সামনে? কি হয়েছে? ও তো খেলনা, ও তো মেয়েটাও নিজের খেলনা খেলছে, ও নিজের খেলনা নিয়ে পরিষ্কার করছে। এরকম দেখেছি। আমি রাত্রিবেলা একটা বই বগলে করে তখন অফিসে চাকরি করি, আমার না এদের সঙ্গে মিশতে ভালো লাগতো, যে মানুষ যেভাবেই বলুক আমাকে যা বলতে পারে আমার কোনো আসে যায় না, আমার এদের সঙ্গে মিশতে, এদের মধ্যে কোনো ভনিতা নেই। দেখতাম যে যেটা করতে চাইছে মদকে অবলীলা ক্রমে বলে দিল, যা করতে চাইছে, যা ঝগড়া করতে চাইছে, যা অ্যাকশন করতে চাইছে করে ফেললো। অনেক ছকের জিনিসটা আছে, ছক আছে, অনেক প্ল্যানিং আছে, সেটা কিন্তু না পলিটিক্যাল ওপর দিক থেকে হতো। এই যে নিচের শ্রেণী যারা, তারা ঠিক ছকে নয়, তারা সব না হুকুমে চলতো, বোধে চলতো, রেগে গিয়ে চলতো।
আমি একবার রাত্রিবেলা ফিরছি, তখন নাইট ইভিনিং ডিউটি শেষের দিকে ফিরছি রাত্রি, তখন 11টা 11:30 এরকম সময় হবে। আমার কাছে দুটো বই রয়েছে বগলে, নিয়ে আসছি। একজনের সঙ্গে দেখা হলো, তা আমাকে বলছে যে খাবি নাকি একটু। তা আমরা তখন একটা জায়গায় স্টিলকন বলে একটা কারখানা, ভাঙা পরিত্যক্ত কারখানার মধ্যে গিয়ে মদ্যপান করতাম। তা চল, তখন 11টা 11:30 বাজে। তা ঢুকছি, ঢুকার সময় সে আমাকে বলছে যে তোর একটা বলছে আমি আজকে একটা জিনিস দেখাবো তোকে। তো এটা কি, আজকে দুটো দুর্দান্ত বই পেয়েছি, হ্যাঁ আজকে আর পড়া হবে না, নাহলে আমি আজকেই ভেবেছিলাম পড়বো। তখন বলছে আজকে দুর্দান্ত একটা জিনিস দেখাবো। সে আমাকে একটা খুব দামি 8mm এর একটা রিভলভার দেখালো, ইতালিয়া মেড। তা আমি রিভলভার দেখলাম, নিয়ে কি করবি তুই, কাউকে গুলি করবি? বলছে না, এটা আমি কিনলাম, তখনকার সময় 80,000 90,000 টাকা দাম ছিল। বললো যে আমি এটা কিনেছি, হ্যাঁ ওই যে মাটি বিক্রি করেছিলাম, মাটি ফেলেছিলাম, তার যে টাকা পেয়েছি তার এই ওই বললো এত টাকা দিয়েছি, এত টাকা নিয়ে 80,000 90,000 টাকা দিয়ে, আমার ঠিক মনে নেই, ওই রকম টাকা দিয়েছে ওই রিভলভারটা কিনেছি। তাহলে গুলি করবি? বলছে না। কি কিনেছিস, কেন কাজে লাগবে? তখন সেও আমাকে না বইটা ধরে বলে, তুই তো আজকে বইটা নিয়ে এসছিস, দুখানা বই কিনে নিয়ে এসছিস, তুই এক্ষুনি পড়ে ফেলবি, কোনো সময় না কোনো সময় কাজে লাগবে। সত্যি তো, অনেক সময় অনেক বই কিনি, যে বইগুলো পড়া হয় না, বইগুলো রেখে দিই, বইগুলো কাজে লাগছে। হয়তো এই এখন কিছু অবসর জীবনে সেই বইগুলো পড়ছি। সেই অনেক বই রয়েছে, অন্তত 10% 20% বই আমার পড়া হয়নি। আমার ঘরে যা বই রয়েছে, বা আরো বেশি বই পড়া হয়নি। বই কিন্তু কিছু বই যেমন পেয়েছি, কিছু বই তো কিনেছি, নিজের পকেটের পয়সা দিয়ে কিনেছি। সেই কেনা বইও কিন্তু আমার পড়া হয়নি, কিনেছি যখন কোনো দরকার, যখন কিনেছিলাম তখন হয়তো পাতা উল্টে দেখেছি, আস্তে বৃষ্টি দেখেছি, কিন্তু পড়িনি। ওরও হয়তো ওই রিভলভারটা কিনেছিল, আমি জানি না তার রিভলভারটা কোনোদিন কাজে লেগেছে। আচ্ছা, তো এই যে বন্ধুদের কথা বললে, তোমার যারা গল্প উপন্যাসের পাঠক তারা জানে, এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রশ্নটা করার দরকার ছিল আর দরকার নেই, যে জীবন কিভাবে হুবহু তোমার জীবন থেকে উঠে আসা। তোমার সাহিত্য সকলেরই হয়তো জীবন থেকে উঠে আসে, কিন্তু কখনো কখনো বন্ধু বান্ধবের অভিজ্ঞতা, পরোক্ষ অভিজ্ঞতা থেকে সাহিত্য রচিত হয়। কিন্তু তোমার সমস্ত লেখাই প্রায় একেবারে প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে উঠে আসা। যেই সময় গল্প লিখতে এলে, এই যে বললে পেন্ডুলাম যে সময় লিখছো 1995, ওই সময় থেকে পরবর্তীকালে তোমার বই বেরোলো প্রায় 7-8 বছর আগে, তো এই সময় বিশেষ কারো কোনো লেখকের কোনো ভূমিকা? তো সাধারণত আমরা দেখেছি যখন আমরা লেখালেখি কবিতা টবিতা লিখছি, সিনিয়র লেখকের কাছে যেতাম, পড়তাম, তিনি আমাদের গাইড করতেন। তো এরকম কারোর কথা তুমি বলবে, বা তোমার প্রথম পর্বে যদি কোনো মানে মনিটর, মেন্টর এরকম যদি কেউ থাকেন? এই পর্বে আমার 3 জনের ভূমিকা প্রথম আমার জীবনে খুব প্রভাব ফেলেছিল। তিনি একজন হচ্ছিলেন একজন আর্টিস্ট, তার নাম হচ্ছে নিতাই দে। তিনি একজন ফ্রিল্যান্স আর্টিস্ট ছিলেন, ছবি আঁকতেন। তিনি আমাকে খুব আধুনিক মানসিকতার কিছু কিছু জিনিস বলতেন। তার বন্ধু ছিল শ্যামল গঙ্গোপাধ্যায়, তার বন্ধু ছিল সমরেশ মজুমদার, তার মানে প্রায় আপামর শ্রীপান্থ তার বন্ধু ছিলেন। মানে এইরকম বিভিন্ন লোকদের বা লেখকদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। এবং ওই মেসমশাই, আমি তার বাড়িতে যেতাম, তার ছেলে আমার বন্ধু ছিল, হ্যাঁ, কিন্তু তার ছেলের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল না, বন্ধুত্ব ছিল এই বাবার সঙ্গে। এবং ওনার চোখের আলো কমে গেছেন, উনি প্রায় হাফ অন্ধ, ছবি আঁকতে পারতেন না। কিন্তু উনি আমাকে প্রতি মুহূর্তে ওই লেখকদের গল্প করতেন, যে লেখকদের মধ্যে পাগলামি, লেখকদের মধ্যে দুঃসাহসিকতা, লেখকদের মধ্যে খ্যাপামি, লেখকরা কি করতে চাইছে, কি ভাবতে চাইছে। মানে আমার যদি বলি, আমার যদি ভাবনা চিন্তায় উড়িয়ে দেওয়া ব্যাপার, কি হবে আর এরকম করে করবো, আর কে যা বলবে। এই যে তোয়াক্কাহীন জীবন কিছুটা, এই তো মানে একটা সময় আমি কিন্তু তোয়াক্কাহীন জীবনের মধ্যে দিয়েই চলতাম। এই তোয়াক্কাহীন জীবনটা কিন্তু ওই শিল্পী নিতাই দে আমার মধ্যে কিন্তু ঢুকিয়ে দিয়েছিল, যে এটা করো। আর তুমি জানো শ্যামল কি করে, তুমি জানো সুনীল কি করে হাসতে শুরু করে দিল। বড় বড় লেখকদের কথা বলতো, তারা জানো লেখক হবে। উনার পরিষ্কার ডায়লগ ছিল, মাগুর মাছের ঝোল ভাত খাবে আর বাড়িতে বসে লিখবো, হবে না, আর চড়ে বেড়াও, ঘুরে বেড়াও। এই যে প্রতি মুহূর্তে উনি না
মানে ওই সময়টা যখন আমি লেখালেখি শুরু করছি, ওনার কাছে যেতাম, ওনাকে লেখা পড়ে শোনাতাম, আর উনি আমাকে এই ট্রিগারটা করতেন। এই পর্বে পেরিয়ে যখন এলাম, তখন আলাপ হয়েছে আমার সঙ্গে অমর মিত্র। অমরদা, মানে আমি অমরদা যখন আগুনের গাড়ি লিখছে, অমর মিত্র যখন আগুনের গাড়ি লিখছে, তখন আমি আর বিমল দা ছিলেন, বিমল চৌধুরী, বর্তমানে কাজ করতো, আমরা দুজনে তখন বর্তমানে কাজ করি। আমরা অমরদাকে খুঁজতে পেরেছি যে অমরদা এসছে, অমরদা মানে আগুনের গাড়ি যে লিখছে সে নিশ্চয়ই 6 ফিটের মতো লম্বা হবে, এই চওড়া হবে, হ্যাঁ, এইরকম গোপ থাকবে একদম। তার আগে আমরা একবার নলিনী বেরাকে দেখে ফেলেছি, যে ডাকাতের মতো দেখতে, ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে, এই পেটানো চেহারা, হ্যাঁ, মানে লেখক তো হবে এইরকম। কিন্নরদাকে দেখেছি, কিন্নরদা অফিসে এসছেন, একদম সাউথ ফিগার, একদম মিলিটারির মতো। তখন অমরদা আগুনের গাড়ি লিখছেন, আমরা অমরদাকে কিন্তু বুঝতে পেরেছি আগুনের গাড়ি লেখক। অমরদা যে আমাদের কোন সময় আমাদের পাশ দিয়ে টুক করে বেরিয়ে গেছেন আমরা ভাবিনি, যে ওটা অমর মিত্র। এখনকার মতো সেই সময় ছবি ছিল না, এই মোবাইলে ছবি ছিল না। অমরদাকে খুঁজতে আমরা কফি হাউসে গেছি, যে অমর মিত্রের সঙ্গে আলাপ করবো। কফি হাউসে গিয়ে খুঁজছি, এই টেবিলে অমর মিত্রকে বলো, অমর মিত্র আজকে আসেনি। তারপরের দিনকে আমি একা গেলাম, তখন অমরদার সঙ্গে আমার আলাপ হয়েছে। অমরদার সঙ্গে কথা বলতে যাই, অমরদা সে অর্থে হ্যাঁ বসতে বলে, কোনো সময় খুব একটা কথাবার্তা বেশি বলে না। বিমল শাসমল আসতেন, তখন আমার একটা গল্প, ওই পেন্ডুলাম নিয়ে টেবিলের উপরে, মানে বিভিন্ন জায়গায় দিচ্ছি, আমি বর্তমানে দিয়েছিলাম, ফেরত এসছে, বলেছে না এই গল্প ছাপা যাবে না। বিমল দেশে দিয়েছি, বিমলকার একটা লিখে দিয়েছে যে গল্পটি ভালো কিন্তু অন্য জায়গায় দাও, দিন। বিমলকার লিখে পাঠিয়েছেন। গল্পটা নিয়ে কি করবো, লাস্টে বীরেন শাসমলকে দেখিয়েছিলাম। বীরেন শাসমল বললো যে হ্যাঁ বিমলদা ভালো গল্প বলেছে, ঠিক আছে এটা আমি ছাপি। তা ছাপলেন। তারপর তো অমরদা গল্পটা পেলেন। অমরদা গল্পটা পাওয়ার পর অমরদা বিভিন্ন জায়গায় ওই গল্পটার কথা বলেন, এবং বিভিন্ন সময় ওই পর্বে আমাকে দেবেশ রায় ডেকে পাঠান। মানে অমরদা দ্বিতীয় কাজটা করলেন, আমাকে পুরো জড়িয়ে ধরে, মানে যে তুমি লিখতে এসছো, তুমি তো এই লেখা লিখেছো, তুমি ভাবতে পারছি না, হ্যাঁ, এবার দেবেশ রায়ের কাছে গেলেন। প্রতিক্ষণের আড্ডা হয়, প্রতিক্ষণে বললেন দেবেশ রায়ের কাছে, তোমাকে দেবেশ রায় ডেকেছেন, গল্পটা জেরক্সটা নিয়ে দিও। তা আমি গল্পটা নিয়ে গেলাম, জেরক্সটা নিয়ে গেলাম। তা দেবেশ দা আমাকে ওই গল্পটা পেন্ডুলাম বসে বসে পড়লেন। তখন সেদিনকে কেউ, মানে একটা অন্য দিন ছিলেন, সন্ধ্যেবেলা দেবেশ দা পড়লেন। পড়ার পর আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার ব্যাগে আর কোনো গল্প আছে? আমি বললাম যে হ্যাঁ আর একটা গল্প আছে। বললে দাও, দিন। আমি সেই গল্পটা দিলাম, সেই গল্পটাও বসে বসে পড়লেন। পড়ার পর দিকে উঠে গেলেন, উঠে গিয়ে স্বপ্নাদিকে বললেন যে এইবারের সংখ্যায় এই গল্পটা যাবে, সুরঙ্গ বলে একটা গল্প। তখন স্বপ্নাদি বলছেন যে আমাদের তো হয়ে গেছে, পাকা হয়ে গেছে, কি করে হবে। চলে এলেন স্বপ্নাদি, প্রিয়ব্রত দেব বললো না, আমি বলছি এই সংখ্যায় যে গল্প আছে ফেলে দাও, এই গল্পটাই যাবে। মানে আমি দেখছি আমার সামনেই হচ্ছে, কিন্তু তখন সেই সংখ্যায় আমার সুরঙ্গ বলে একটা গল্প বেরোয়, এবং পরবর্তী সময় আমার 15টা গল্প বেরোয়, তার মধ্যে 12টা না 13টা গল্প নিয়ে কিন্তু ওই বইটা, জয়ন্তদের গল্প বইটা প্রকাশিত হয়। এবং ওই পর্বে আর একটা ঘটনা ঘটেছিল মজার। ওই গল্পটা পড়ে তপন দা, তখন সাংস্কৃতিক অধিকর্তা তপন বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, বর্তমানে বরুণ বাবুর সঙ্গে দরকার বরুণ বাবুর সঙ্গে কথা বলতে। তপন দা বরুণ বাবুর সঙ্গে কথা বলে, যে বরুণ বাবুকেই বলেছিলেন আমি জয়ন্তদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, তখন বললেন যে জয়ন্ত দে, বললে হ্যাঁ জয়ন্তদের সঙ্গে কথা বলবো, উনি কোথায় কাজ করেন। তো বরুণ বাবু জানতেন না, আমি তো তখন প্রুফ রিডার ছিলাম, মানে খবরের কাগজের নিউজ সেকশনের সবচেয়ে মানে কম ইয়ে করার কাজ আর কি, প্রুফ দেখতাম। তখন বললেন যে তখন একজনকে দিয়ে, বীরেন্দারকে দিয়ে আমাকে আমার কাছে প্রুফে পাঠানো। তপনদা আমার সঙ্গে কথা বললেন। তখন তপনদা বলেছিলেন বরুণ বাবু খুব ভালো লেখে। এই যে আমার অফিসের যে প্রথম ক্লাস করিয়ে দিয়ে আসা, সেটা হচ্ছে তপন বন্দ্যোপাধ্যায়, যে ও খুব ভালো লেখে। বরুণ বাবুর মাথায় গেঁথে যায় যে ছেলেটা ভালো লেখে আর কি, যে একজন বিশিষ্ট সাহিত্যিক এসে বলে যাচ্ছে যে ভালো লেখে। মানে এই কয়েকজন আমাকে খুব বিশেষভাবে আর কি সাহায্য করেছে। মানে তারা সাহায্য করেছে না, অমরদা বা তপনদা বা স্বপ্নময়দা, সবসময় যেন আমার
তার পাশে থাকে। মানে তপনদা যে এটা ফ্ল্যাশ করলেন বা বরুণ বাবুকে বললেন, বরুণ বাবু মানে তোমার একদম মানে বস, টপ মোস্ট বস। তারপরে বর্তমান তোমার নিজের কাগজে হাউসে লেখা ছাপার ক্ষেত্রে বিশেষ কোনো সুবিধা হয়েছিল? আর বরুণ বাবু কি তোমাকে আলাদা করে ডেকে পাঠিয়েছিলেন, বা বরুণ বাবুর সঙ্গে তোমার, বরুণ বাবু তোমাকে স্বাভাবিকভাবে চিনতেন না, তারপরে কি চেনা শুরু করলেন? খুব সত্যি কথা বলি, এখন তো সত্যি কথা বলতে কোনো অসুবিধা হয় না, এতদিন বলতে অসুবিধা ছিল। তখন কিন্তু আমার কোনো সাহায্য হয়নি। তার কারণ সাহায্য পাইনি। তার কারণ ছিল আমাদের কাগজে কাজ করতো সব বড় বড় লেখকের ছেলে মেয়ে। হ্যাঁ, তাদের বাবারা লেখে, আমি কি করে লিখবো? আমি একটা প্রুফ রিডার, আমি কখনো লিখতে পারি। তারা কিন্তু আমার লেখা নিয়ে, তাদের মধ্যে একজন শুধু আলাদা, আমি পরে তার কথা বলছি। তারা কিন্তু আমাকে মনে করেনি। তারা প্রথম, কিন্তু আমার সে সময় বর্তমানে কিন্তু লেখা ছাপা হতো না। লেখা ছাপা হতো মূলত দেশ, আনন্দবাজারেই আমার লেখা ছাপা হচ্ছিল বেশি, দেশে বেশি ছাপা হতো। আমার যখন প্রথম একটা গল্প দেশে বেরোয়, আমি আনন্দ করে দেখাতে গেলাম, তা একজন বলল, তিনি বিখ্যাত বাবার সন্তান, তিনি বললেন বিড়ালের ভাগ্যে শিখেছি দেখে। তারপরে যখন আবার 6 মাস 8 মাস পর একটা গল্প বেরোলো, তখন বললেন যে কাকে ম্যানেজ করেছিস। হ্যাঁ, তারপরে যখন আবার গল্প বেরোলো, তখন বললো ধুস, দেশের মানই খারাপ হয়ে গেছে। মানে এই পর্ব আমি ভোগ করে এসেছি। এবং একটা সময় ছিল যে গল্প দেশে বা আনন্দবাজারে গল্প বেরোলে আমি কিন্তু সেখানে 2-1 দিন অফিস যেতাম না, একটু লুকিয়ে থাকতাম, পালিয়ে থাকতাম, যে গল্পটার এত নিন্দে হবে, বা কে তোকে ছাপিয়ে দিয়েছে। সব সময় কথা ছিল কে ছাপিয়ে দিচ্ছে, এখনো পর্যন্ত যেন শুনি কিছু হলে পরে কে করে দিল, কে করছে। এইটাই সারা জীবন ধরে মানে বিভিন্ন লেখকের ক্ষেত্রে আমি দেখেছি। পরে সম্পাদনার ক্ষেত্রে আমি যখন কথা বলবো, তখন বলবো যে কিভাবে লেখকরা কিভাবে লেখকদেরকে পেরেক মারে আর। তা ওখানে কিন্তু আমার কিছু হয়নি। এদের মধ্যে আলাদা ছিলেন একমাত্র বলবো কাকলি চক্রবর্তী, যিনি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর পুত্রবধূ সন্তোষ কুমার ঘোষের মেয়ে। তিনি কিন্তু আলাদা ছিলেন। তিনি আমার গল্প পড়তেন, আর পড়তেন বরুণ বাবুর বোন। বরুণ বাবুর বোনেরা আমার কিন্তু ওরা কিন্তু গল্প পড়তো, ওরা দেশ পড়তেন। এবং দেশে আমার গল্প বেরোলে ওদের মনে হতো, কেন ওদের দাদা মানে বরুণ বাবু তো আনন্দবাজারে কাজ করেছে। হ্যাঁ, ওরা আনন্দবাজারের প্রতি বর্তমান হাউসের ওই মানুষজনের অপরিসীম শ্রদ্ধা। তারা মনে করতো যে আনন্দবাজারের অনেক বড় জায়গা, সেখানে আমাদের অফিসের একটা প্রুফ রিডার একটা ছেলে লিখছে। এই করতে করতে আমার বেশ কিছুদিন পর থেকে একটা প্রমোশন শুরু হয় আর কি। মানে লেখা শুরু হয়, লেখা দিতাম। মানে বর্তমানে আমি প্রথম দিকে লেখা দিতাম নাম না জানিয়ে আর কি। আমি লেখাটা টেবিলের নিচে রেখে আসতাম, লেখাটা ছাপা হতো। এবং যে চেক পেতাম 100 টাকার একটা টাকা পেতাম, সেটা আমার একটা বন্ধু, সে এখন সরকারি চাকরি করে, সে গিয়ে জয়ন্তদের নামে চেকটা নিয়ে আসতো। তারপর দ্বিতীয় না তৃতীয় গল্পের ক্ষেত্রে আমি আর থাকতে পারলাম না, বলে ফেললাম। কেন সেটার সমস্যা হয়েছিল, সমরেশ মজুমদার প্রশংসা করেছিল খুব। এবং অফিসে পাড়াপাড় বলে একটা গল্প ছাপা হয়েছিল, এবং সেখানে সমরেশ মজুমদার কাকুলিদিকে প্রশংসা করেছিল যে গল্পটা খুব ভালো গল্প, আর প্রফুল্ল সিংহ প্রশংসা করেছিল। তা তখন কাকুলিদি এসে বলছেন, তখন আর আমি বলতে পার, আমি ডিপার্টমেন্টে বলে ফেলেছিলাম এই জয়ন্তদে আমার লেখা এটা, আমি নিজে জমা দিয়েছিলাম। তারপর থেকে আমার দীর্ঘদিন লেখাটা বন্ধ হয়ে গেছিল, আর কোনোদিন লেখা হতো না। তারপর লিখেছি অনেক পরে, যখন দেখেছে যে এত জায়গা থেকে লেখা বেরোয়, এত কিছু হয়, তখন আস্তে আস্তে লেখার মানে সুযোগ, মানে পুরোপুরি লেখার সুযোগ তখন থেকে পেয়েছি। সেটা হতে হতে যদি আমি 88 সালে বর্তমানে ঢুকি, আমি লেখার সুযোগ পেতে পেতে আমার প্রায় 10-12 বছর লেগে গেছে, যে আমি ওখানে ধারাবাহিকভাবে লিখতে পেরেছি। মানে 10 বছর আমার লেগেছে বর্তমানে লিখতে। আচ্ছা, এবার আমরা মানে এতদিন সময় লাগেনি। আমরা এবার উপন্যাসে আসি। তোমার ইতিমধ্যে প্রায় 15টার বেশি, 20টার কাছাকাছি উপন্যাস বেরিয়ে গেছে, ছোটদের বড়দের সব মিলিয়ে। এবং যা দিয়ে শুরু করেছিলাম এবছর, উপন্যাসের কারণেই তোমার হাতে এসেছে পশ্চিমবঙ্গ সরকার নিবেদিত বঙ্কিমচন্দ্র স্মৃতি পুরস্কার।
তো এই উপন্যাস লিখতে গল্প থেকে হঠাৎ উপন্যাস, কবিতা থেকে গল্পে আসার কথা বলেছো, একটা ঘটনার কথা বলেছো, এটা বাবরি মসজিদ ধ্বংসের ব্যাপার ছিল। গল্প থেকে উপন্যাস লিখতে হঠাৎ এলে নাকি কোনো পত্রিকার চাহিদা ছিল? একটা পত্রিকা বলেছিল উপন্যাস লেখার কথা, পরীয় কমল বলে, সেখানে একটা ছোট উপন্যাস লিখেছিলাম, রূপটান। সেটা দিয়ে আমার শুরু হয়। তারপর দিশা বলে একটা পত্রিকা ছিল, সে দিশা সেই প্রথম ওই বছরে আমিও লিখি প্রথম, অমিতাভ সমাজপতিও লেখে, আমরা দুজন সে বছর প্রথম উপন্যাস লিখি। কিন্তু সেই উপন্যাসগুলো ঠিক আছে, ওগুলো কিন্তু লেখা, কিন্তু মানে লিখছি যে ওটা ওগুলো না মানে থাকে। আমার মনে হয় ওই যে ওই প্রথম 3টে উপন্যাস যে প্র্যাকটিস করার মতো, যে আমি লিখতে পারি কিনা, অতটা লিখতে পারি কিনা এটা দেখা। কিন্তু বর্তমানে যখন প্রথম আমাকে উপন্যাস লিখতে বললেন কাকলি চক্রবর্তী, যে উপন্যাস লিখতে বলেছে, উপন্যাস লেখো তুমি, তখন কিন্তু আমি সত্যি সত্যি মানে মাথায় করে ফেলেছিলাম যে আমি কি লিখবো। তখন আমার এক বন্ধু যে উপন্যাস কিভাবে শুরু করব, মানে আমার সত্যি সত্যি উপন্যাস কিভাবে শুরু করবো সেটা ভাবা শুরু করলো। তখন আমার এক বন্ধু আর কি, তিনি কলেজে পড়ান, তিনি আমাকে বললেন যে বঙ্কিমচন্দ্রের উপন্যাসের প্রতিটা উপন্যাসের প্রথম পর্ব যদি পড়া যায়, তাহলে উপন্যাসের একটা ধারণা করা যায় কিভাবে উপন্যাসটা শুরু করে। তো আমার কাছে খুব চমকপ্রদ লেগেছিল। তার কথা শুনে আমি বঙ্কিমচন্দ্রের সব উপন্যাসের প্রথম পর্বগুলো পড়েছিলাম। তারপর বঙ্কিমচন্দ্রের উপন্যাস পড়তে শুরু করলাম, যে বঙ্কিমচন্দ্রের উপন্যাসে কিভাবে মানে শুরু থেকে কিভাবে ধাক্কা দিচ্ছি, কিভাবে উপন্যাসটা তৈরি করছি, কিভাবে উপন্যাস বাঁধছে। আমার মনে হয় উপন্যাসের লেখার আমার যেটা শেখা, আমার সেই বন্ধু, তার নামটা আমি বলছি না, তিনি এবং বঙ্কিমচন্দ্রের কাছেই আমি কৃতজ্ঞ যে উপন্যাস লেখার যে ফরম্যাট সেটা আমি সেখান থেকেই রপ্ত করেছিলাম এবং লিখেছিলাম। আমরা এবার তোমার কয়েকটা উপন্যাস নিয়ে একটু আলোচনা করি। একটা খুব আমার খুব পছন্দের যে উপন্যাসগুলো আছে তার মধ্যে একটি হচ্ছে রক্তাক্ত জন্মদিন। আমরা খবরের কাগজে একটা খবর দেখেছিলাম যে জন্মদিনের একটা পার্টিকে কেন্দ্র করে একটা হত্যা, এবং উপন্যাসটা পড়তে গিয়েও সেটা দেখেছি। এবং তোমার যদি উপন্যাসগুলোর নামগুলো আমরা করি, খুনের আগে, খুনের পরে, রক্তাক্ত জন্মদিন, সাদা পোস্টার, কালো করটি, শুধু নামগুলো যদি গল্পগুলো নাও পড়া যায়, উপন্যাসগুলো যদি কেউ নাও পড়েন, নাম থেকে বোঝা যাচ্ছে যে এটা অন্ধকার দিক, এটা ডার্ক দিক উঠে আসছে। এবং বাংলা সাহিত্যের একটু খোঁজ খবর রাখলে বোঝা যায় গত 5-7 বছর 10 বছরে এই ধরনের লেখার প্রতি, প্রকাশনার প্রতি বলবো, লেখার থেকেও বেশি স্বাভাবিক প্রকাশনার কারণে হয়তো লিখতেও হচ্ছে, একটা কি বলবো বেড়েছে, পরিমাণ বেড়েছে। এই সমাজেও ঠিক একই রকম এই ডার্ক দিকগুলো, অন্ধকার দিকগুলো, রক্তাক্ত, রক্ত, খুন, জখম, রাহাজানি ইত্যাদি ইত্যাদি দেখা যাচ্ছে। তো যদি সাহিত্য হিসেবে এই ধরনের ডার্ক সাহিত্য, আমরা আলাদা করে অনেক সময় এটা বলেও দেওয়া হয় যে সাহিত্যের আগে একটা অ্যাডজেক্টিভ দেওয়া হয় গল্প বা উপন্যাসের, ডার্ক উপন্যাস, এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখো? অর্থাৎ এমনি লেখা বা এই ধরনের বিষয় নিয়ে লেখাকে কি আলাদা করবার কোনো প্রবণতা আছে তোমার মধ্যে? দেখো, এখানে একটা খুব পরিষ্কার করে কথা বলি। হ্যাঁ, আমি যখন লেখালেখির শুরু হয়েছিল তখন আমি যাদের সঙ্গে, কে কিভাবে লিখছে আমার জানার দরকার নেই, কিন্তু আমি কিন্তু এদের সঙ্গে মিশেছিলাম, এই জায়গাগুলো দেখেছি। আমার ছোটবেলার একটা জায়গায় অনেকটাই বেশ্যা পরিবার, বেশ্যা বাড়ি, এগুলো দেখা। আমি বড়বেলায় সেখানেও একটা অন্ধকার জগৎ। আমার জাতগত দাদারা কলকাতা শহরের বেশ নামকরা মস্তান ছিল, তাদের ছোটবেলায় কীর্তিকলাপগুলো আমি দেখেছি। মানে আমি না যে তৈরি হয়েছি ওই আমি বললাম আমি হাতে কলমে কিছু করিনি, আমি দেখতে দেখতে বুনতে বুনতে আমি এসেছি। এবং যদি আমি করতে পারতাম আমি কিন্তু মস্তান হতে পারতাম, হওয়ার মতো মানসিকতা এটা আমার মধ্যে কিন্তু ছিল। কিন্তু আমি কোনোভাবে নিজেকে দমন করে যে আমি কিছু করব না, আমি কোনো কিছু মধ্যে ঢুকবো না, আমি এই ধরনের মতো জায়গায় থাকবো না। দেবেশ দা আমাকে একবার ডেকে পাঠিয়েছিলেন একটা লেখা পড়ে, মায়া কাজল পড়ে। আমাকে বলেছিলেন
যে বিশ্ব সাহিত্যের অনেক বড় বড় লেখার মধ্যে ক্রাইম থাকে, আপনার লেখার মধ্যে কিন্তু একটা ক্রাইম রয়েছে, আপনি কিন্তু এই ক্রাইমটা ছাড়বেন না, এটা আপনার সহজাত বিষয়। আমাকে না আলাদা করে, তাই জন্য না মানে ওই আলাদা করে বানাতে হয়নি। আমি আমার বন্ধুদের, আমার পরিচিত জনদের এত জীবনের গল্প জানি, এখনো পর্যন্ত যদি আমি বা কিছুদিন লিখি লেখা, সেই জায়গাগুলো কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে খুব স্পষ্ট। সময়টা শুধু পিছনে। আমি যে উপন্যাস লিখেছিলাম ভয় ভয়, সেই ভয় ভয় উপন্যাসটা ছিল, সেটাও কিন্তু ক্রাইমের উপন্যাস। সেটা কিন্তু সেই বাড়িটা কিন্তু ফ্ল্যাটটা এখন হয়ে গেছে, একটা লোককে একটা প্রমোটার তার বাড়িটা জায়গাটা নিয়ে নিয়েছে, বাড়িটা দিচ্ছে না, এবং লোকটা শুধু সারাদিন ধরে আমাদের কাছে আসতো এবং ফর্ম মেরে বসে থাকতো যে প্রমোটারের কাছ থেকে কি করে বাড়িটা আদায় করবে। সে প্রমোটারের জন্য ভালো ভালো রান্না করে নিয়ে যেত, কোনো কোনো সময় বউয়ের হাত দিয়ে রান্নাটা পাঠাতো যাতে বউকে দেখে খুশি হয়ে যায়। প্রমোটারের বাড়িতে গিয়ে তার মা বাজার করে আসলে তাকে মানে সন্তুষ্ট করে লাস্টে আমরা যখন বললাম এভাবে হবে না, আমাদের হাতে ব্যবস্থাটা দিন, যখন আমরা সেই প্রমোটারকে ধরে মারামারি করলাম, পেটালাম ধরে, তখন কিন্তু তার বাড়িটা যে এই যে জায়গাটা, এই যে জীবনের এই জায়গাটা কিন্তু আমার লেখায় আসে। রক্তাক্ত জন্মদিন, সাদা পোস্টার কালো করটি, সাদা পোস্টার কালো করটি আমি যে লিখেছি এটা কিন্তু ওই বানানো কোনো গল্প নয়, কিন্তু একদম বিশ্বজিৎ বণিক আমাদের নার্কোটিকের হেড ছিলেন, তার সঙ্গে আমি গাড়ি করে ঘুরেছি কলকাতা শহরে কোথায় কোথায় ড্রাগ নিচ্ছে, কিভাবে নিচ্ছে, স্কুল কলেজে কিভাবে ড্রাগ ছেড়ে যাচ্ছে। আমাকে সুমিতা চক্রবর্তী বলেছিলেন যে আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি ওই বইটা কিনে আমি আমার স্টুডেন্টদের দিতাম, মানে ছেলে মেয়েদের ভেতর কিভাবে ড্রাগ ছেড়ে যাচ্ছে। এবং এগুলোতে সমস্ত কিছুই আমি বলতে পারি আমার ব্যক্তিগত ভুক্তভোগী। আমি কিন্তু মানে আমি কিন্তু সেকেন্ড হ্যান্ড গল্প লিখিনি, কারোর মুখ থেকে গল্প শুনিনি। মানে জীবন তোমাকে যেদিকে নিয়ে গেছে সেইভাবেই তুমি লিখেছো, জীবনই তোমাকে লিখতে আমি এখানে তুমি একটু আগে ভয় ভয়ের কথা বললে, সেখানে দেখা যাচ্ছে যে খুব নিপাট নিরীহ একজন মানুষ, দরিদ্র, মানে ওই রকম জোর নেই, তিনি একা লড়াই করছেন প্রায় একজন প্রমোটারের মতো সর্বশক্তিমান মানুষের। এটাকে তুমি কতটা বিশ্বাস করো বা সত্যি সত্যি তুমি দেখেছো এটা? একা লড়ে যাচ্ছেন তিনি। হ্যাঁ, একদমই দেখেছি আমি। কিন্তু সে একা একা তখনও কিন্তু সে বোঝেনি যে সে লড়াইটা কিভাবে করতে হচ্ছে। সে আমি বললাম না, রান্না করে নিয়ে যাচ্ছি। এবং আমাদের খারাপ লেগেছে যখন তার স্ত্রী মানে স্ত্রীকে দিয়ে ওদের মদের আড্ডায় খাবার পাঠিয়ে দিচ্ছে, তার বউকে বলছে যাও না তুমি গিয়ে দিয়ে শোনা, তুমি গিয়ে দিয়ে শোনা। সেই প্রমোটারের নামটা আর বলছি না, সে অনেকগুলো ফ্ল্যাট করেছে, মানে এইরকম করছে। মানে মানে কি করছে, তার স্কুলের তার ছেলে মেয়ে যাবে স্কুলের বাচ্চা, সে এই লোকটি যার ল্যান্ডলর্ড সে দিতে যাচ্ছে, মানে কাকুতি মিনতি করছে। আমরা যখন আমাদের কাছে আমরা তখন যেখানে আড্ডা মারতাম, আমাদের কাছে কেসটা আসে অনেক পরে। আমরা কিন্তু প্রথম দিকে না রগত দেখার মতো হচ্ছে যে এই দেখ এই প্রমোটারটার বউটাকে লুটে নিচ্ছে, এই প্রমোটারটার জমিটাকে লুটে নিল, এই করছে ওই করছে। তখন প্রথম দিকে মজা লাগছে, যখন লোকটা অসহায় ভাবে যখন দেখলো প্রমোটারের কাছে কিছু হবে না, তখন সে আমাদের কাছে আসতে শুরু করলো। আমাদের কি করতো, একটা সরকারি চাকরি করা লোক আমাদের মদের গ্লাস ধুয়ে দিত। হ্যাঁ, একটা ঘরের মদ খায় না, ঘরের কোণে চুপ করে বসে থাকতো, আমরা যদি তাকে সাহায্য করি। দিনের পর দিন দেখতে 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 আমরা তখন ওই প্রমোটারের এগেনস্টে, মানে আমাদের যিনি ছিলেন আর কি, নামটা বলা যে না, এরা সবই বামপন্থী কর্মী। হ্যাঁ, পাড়া ছাড়া, কেউ মার্ডার হয়ে গেছে, কেউ পাড়া ছাড়া, এরা যখন ব্যাপারটা টেক অফ করে এবং যখন ওই প্রমোটারকে ডেকে পাঠায়, প্রমোটার তখন কি করে, এই আমাদের যে মস্তান তাকে বলে যে কিছু টাকা অফার করে, এবং প্রমোটাররা এইভাবেই কিন্তু তখন চালাতো এবং এখনো চালায়, কিন্তু একটা ফ্ল্যাট দুবার বিক্রি করে দেয়। মানে এই পেশাটাই হয়ে গেছে মানে একটা খারাপ পেশা, খুব কম ভালোভাবে কাজ করে, কিন্তু খুব কম লেখা। সব সময় গ্ল্যামারাস লাগা এত সহজ না, তার পেছনে প্রচুর পরিশ্রম। তোমাকে সব সময় এত গ্ল্যামারাস কি করে লাগে? বার্জার সিল্ক গ্ল্যামারের অ্যাডভান্স টেকনোলজি দেয় দেওয়ালকে এমন সিল্কি ফিনিশ যাতে তা দেখায় গ্ল্যামারাস সব সময়। বার্জার সিল্ক গ্ল্যামার দ্যাট লাস্ট।